মা পৃথিবীর মধুরতম শব্দ। প্রতিটি সন্তানের কাছে মা ভালোবাসার প্রতীক। মায়ের ভালোবাসার কাছে সব কিছুই যেন তুচ্ছ। তাই পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হয়। মা দিবসে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বরেণ্য অভিনয়শিল্পী দিলারা জামান এবং বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব ইনাম আল হক। কেমন আছেন? এই মুহূর্তে অনেক ভালো আছি, ভালো লাগছে। বহু বছর অভিনয় করছেন এবং মায়ের চরিত্রে কিন্তু অনেক অভিনয় করেছেন। আর আপনাকে আমরা মা হিসাবেই দেখি সবসময়। আপনার নিজের মাতৃত্ব বলেন, সবকিছু মিলিয়ে মাকে ভালোবাসতে বিশেষ দিনের কি প্রয়োজন হয়? না তবুও মা হিসাবে দিনকে কিভাবে মূল্যায়ন করেন? আমি তো যখন থেকে মা দিবসটা চালু হয়েছে আমাদের দেশে, তখন থেকেই ঝগড়া করি আমি। যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে জীবনধারা, আমাদের যে বিশ্বাস, এখানে আলাদা করে মা দিবস পালন করার মানে অর্থই হয় না। মা যেমন প্রকৃতির মাঝেও মাকে কিন্তু আমরা আলাদা করে দেখতে পাই যদি একটু ভালোভাবে আমরা লক্ষ্য করি, কেমন? আর আমাদের মানব জীবনে মায়ের প্রভাব তো প্রতি মুহূর্তে। একজন মানুষ যখন বয়সকালে বয়স হয়ে যায় তখনও তার মায়ের কথা মনে হয় এবং মা শব্দটা বলার সঙ্গে সঙ্গেই তার সমস্ত হৃদয়, সমস্ত দেহ, সমস্ত কিছু জুড়ে এমন একটা আনন্দ, এমন একটা শিহরণ বয়ে যায়। আমি মনে করি যে এটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। প্রকৃতিও কিন্তু আমাদের মা একরকম। প্রকৃতি যেমন দিয়েই যায়, কেমন? তার বিনিময়ে সে কিছু চায় না। আমাদের মাও স্নেহ, ভালোবাসা সবকিছুর বিনিময়ে কখনোই কিছু সন্তানদের কাছে চান না। এখন হ্যাঁ, বাস্তবতা এমন হয়েছে যে আমাদের জীবনও এখন কঠিন হয়ে গেছে। আমরাও ব্যস্ত হয়ে গেছি। বাবা-মায়ের জীবন থেকে আমরাও দূরে চলে যাচ্ছি আমাদের কর্মব্যস্ততার জন্যে। তারপরেও আমরা মনে করি যে হ্যাঁ, একটা দিন মাকে একটু মনে করি, মা ডাক দেই বা একটু ফোন করি বা পাশ্চাত্যের মতনই একটু ফুল নিয়ে যাই, মায়ের জন্য একটু কিছু নিয়ে যাই। এরকম একটা হয়ে গেছে আমাদের। পাশ্চাত্যের অনেক কিছুই তো আমরা গ্রহণ করেছি। তো এরকম একটা ভালো কিছু হয়তো আমাদের ভালোর জন্যই আমরা গ্রহণ করতে পারি। আমাদের দেশেও তো এখন অনেক যান্ত্রিকতা চলে এসছে। মানে সেই আগের আপনার ছোটবেলা বা আমার ছোটবেলায় বা এনাম ভাইয়ের ছোটবেলায় আমরা যে ধরনের পরিবেশ পেয়েছি, সেখান থেকে কিন্তু এখন অনেক, অনেক পরিবর্তন। তাই না? যার কারণে কিন্তু আমার মনে হয় ঘটা করে মা মানুষ দিবসটা পালন পালন করতে করা হয়। হয়। তবে সচেতনতার দরকার আছে এবং দিবসটা পালন করার মধ্যে একটা মাধুর্যও আছে, সবই আছে। আবার ফিরে আসবো আপনার কাছে। এনাম ভাই, এই যে মা দিবস, এর একটু পেছনের কোনো ইতিহাস কি আছে? কিভাবে আসলো এই মা দিবস? যুক্তরাষ্ট্রে এটা শুরু হয়েছিল। যিনি শুরু করেছিলেন অ্যানা, তার মা ছিলেন অত্যন্ত দরদি একজন মহিলা এবং গরিব মায়েদের জন্যে উনি কাজ করেছিলেন। সেই মাকে স্মরণ করে উনি মাতৃ দিবস শুরু করেন এই মে মাসের ২য় রবিবারে এবং খুব দ্রুত এটা জনপ্রিয় হয়ে যায়। তো আমার মনে হয় আমাদের যেমন এপ্রিল মাসে ধরিত্রী দিবসটাও পালন করলে ভালোই হয়, তেমনি এই মে মাসে এসে মা দিবসটা পালন করলেও মন্দ নয়। হুম। আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে, মানুষের মতো প্রাণীদের মাঝেও কি মাতৃস্নেহ দেখা যায়? এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? সবার আগে বলি যে মানুষই কিন্তু একটা প্রাণী। অন্য প্রাণীর থেকে তাদের কিছু, কিছু বিষয় ভিন্ন, কিন্তু প্রাণী। আমাদের মনে যেসব অনুভূতি দেখতে পান সব প্রাণের মধ্যে সেই একই অনুভূতি আছে। এই যে মায়ের জন্যে যে আমাদের ভালোবাসা, সব প্রাণীর মধ্যেই এটা আছে, তবে বেশিদিন টিকে না যত আমাদের মধ্যে। আমরা অনেক বয়স হয়ে গেলেও মাকে মনেই রাখি। অন্য প্রাণীর মধ্যে হলো হাতি যেমন, হাতি তার মাকে অনেকদিন মনে রাখে। অনেক বয়স হয়ে গেলেও হাতি তার মাকে চিনতে পারে। সব প্রাণীর ক্ষেত্রে তা সত্যি নয়। কিন্তু এই যে যখন একটা প্রাণী খুব ছোট আছে তখন তার মায়ের স্নেহ, যত্ন এবং ভালোবাসা এটা আমাদের যেমন প্রয়োজন আর সব প্রাণীরও প্রয়োজন। তাই প্রাকৃতিকভাবেই মায়ের ভেতরে তার সন্তানটির প্রতি ভালোবাসা প্রাকৃতিকভাবেই আছে এবং জোরালোভাবে আছে। আমরা মায়ের কথা যতই বলি না কেন, মায়ের কাছে কিন্তু তার সন্তানের প্রতি টান
বিশেষ করে প্রথম দিকে অনেকের থেকে হাজারো গুণ বেশি শক্তিশালী। কারণ তা না হলে প্রাণই থাকতো না পৃথিবীতে। নিজের সন্তান প্রাণ দিয়ে রক্ষা করবে সব মা, তবেই না প্রাণ টিকে থাকবে। পাখির সঙ্গে মানুষের একটা মিল আছে কিন্তু মাতৃত্বের দিক থেকে। মানুষের মাতৃত্ব যেমন অনেক কষ্টের, অন্য প্রাণীর এতটা নয়। কারণ মানুষের মাথা অনেক বড় হয় অন্য প্রাণীর তুলনায়, দেহের তুলনায় মানুষের মাথা অনেক বড়। ফলে প্রসবের কষ্ট আছে, যেটা অন্য প্রাণীর এতটা নেই। এর সঙ্গে তুলনা করলে কিন্তু পাখির সঙ্গে একটা মিল আছে। পাখির প্রসবের কষ্টটাও কিন্তু অনেক বেশি অন্য প্রাণীর চাইতে। কারণ আপনি জানেন যে ডিমটা অনেক বড় হয়। পৃথিবীতে দেহের তুলনায় সবচেয়ে বড় ডিম প্রসব করে কিউই পাখি। নিউজিল্যান্ডের এই পাখিটা মুরগির সমান, কিন্তু ডিমটা মুরগির ডিমের চাইতে ৫ গুণ বড়। এই মাতৃত্বের কষ্টটাও কিন্তু মনে রাখতে হবে যে একে অনেক কষ্ট করতে হয়। পাখির আরও একটা ব্যাপার আছে। পাখির ছানাগুলো বহুদিন কিন্তু মানুষের বাচ্চার মতোই নাজুক থাকে, অন্য প্রাণীর তা নয়। হাতির, বাঘের কিংবা হরিণের কারোরই কিন্তু তা নয়। ২-১ ঘন্টার মধ্যেই তারা সবল দৌড়াতে পারে। মাকে শুধু প্রতিরক্ষা দিলে এবং মাঝে মাঝে খাবারের ব্যবস্থা করলে চলে। কিন্তু পাখির তা নয়। পাখির সার্বক্ষণিক তাকে তাপ দিয়ে তাজা রাখতে হয়, তাকে খাবার দিতে হয়। মানুষের সঙ্গে এইভাবে তুলনা করলে পাখির কিন্তু মাতৃত্বটা দীর্ঘ এবং গভীর হতে বাধ্য। সম্প্রতি যেটা সংবাদ হয়েছে পাখির মাতৃত্ব নিয়ে, সেটা একটা লাইসিয়ান অ্যালবাট্রস। এই লেসিয়ান অ্যালবাট্রসকে পায়ে রিং পরানো হয়েছিল ৫৬ সালে। গত বছর সে একটা ডিম দিয়েছে এবং ছানা হয়েছে, অর্থাৎ ৭৪-৭৫ বছর বয়সে সে মা হয়েছে। এই ২০২৪ সালের কথা। ফলে আমরা এই মাতাকে খুবই আনন্দের সঙ্গে, মানে ৫৬ সালে ওর বয়স তাহলে ২-৩ বছর ৩-৪ ছিল। বছর ছিল হ্যাঁ, হয়তো, তাই না? সেই মানে এখন দেখা যাচ্ছে ৭৪ বছর পরে সে ডিম পেড়েছে। ডিম দিয়ে ডিমের হ্যাঁ। ছানা হয়েছে। এটা কি স্বাভাবিক? অ্যালবাট্রসের ক্ষেত্রে স্বাভাবিক। অ্যালবাট্রস অন্য সব অ্যালবাট্রসই কিন্তু দীর্ঘজীবী, আচ্ছা, ১০০ বছর বেঁচে থাকতে পারে। তাই সে ৭৫ বছর বয়সেও মা হতে পেরেছে। আচ্ছা। আবার ফিরে আসবো আপনার কাছে। দিলারা জামান, এই দেশ প্রকৃতিও তো আমাদের কাছে মায়ের মতো, যেটা একটু আগেও আপনি বলছিলেন। আমরা কি এই মায়ের যত্ন নিতে পারছি সেভাবে? প্রকৃতির প্রতি সত্যি আমরা খুবই নিষ্ঠুর। আমরা গাছ কেটে ধ্বংস করে দিচ্ছি। আমরা পাহাড় কেটে ফেলছি। আমরা নদী ভরাট করে নদীকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম করে ফেলছি। এই নিষ্ঠুরতা আমাকে সবসময় সত্যি খুব কষ্ট দেয়। আমরা তো ইচ্ছা করলে আরেকটা পাহাড় তৈরি করতে পারব না। এই যে সুন্দর বন, এটা আমাদের এই সমুদ্রের এই ঝড় এগুলো থেকে আমাদের দেশকে রক্ষা করছে। সেই সুন্দর বনকে আমরা কিছু স্বার্থপর এবং নিষ্ঠুর মানুষ নিজের স্বার্থের জন্যে গাছগুলো ধ্বংস করছি। এগুলোর কোনো আমি জবাব খুঁজে পাই না। প্রকৃতি উদারভাবে আমাদেরকে দিয়েছে এবং আমরা আল্লাহর কাছে এত শুকরগুজার করা উচিত যে আমাদের এই দেশ এত উর্বরা। একটা বীজ পড়লেই সেখান থেকে গাছ উঠে যায়। একটা গাছ হতে কত বছর সময় দেয়, সেই গাছ আমাদের ফল দেয়, আমাদের ছায়া দেয়। কিন্তু আমরা সেই প্রকৃতিকে নিজের হাতে ধ্বংস করছি। আমি জানি না এই সচেতনতা আমাদের মধ্যে কবে জাগ্রত হবে জানি। এজন্যে আমার মনে হয় যে সবসময়ই আমাদের এই প্রকৃতিকে রক্ষা করা, প্রকৃতিকে ভালোবাসা, পারলে যে এতটুকু জায়গা থাকলেও একটা গাছ লাগিয়ে দেওয়া, এই বাণীগুলো সব মানুষের মধ্যে উদ্বুদ্ধ করা উচিত। জানানো উচিত। তাদের ভেতরে এই বোধটা জাগ্রত করলে আমার মনে হয় আমাদের জন্যে অনেক ভালো হবে। আপনি যখন ছোট ছিলেন অথবা আপনি যখন স্কুল, কলেজে গেছেন, তখনকার অবস্থা আর আজকের অবস্থার মধ্যে কি পার্থক্য দেখেন? সবকিছুই তো বদলে গেছে। যান্ত্রিক যে সভ্যতা সেটা এতভাবে আমাদেরকে গ্রাস করেছে। একটা যে অবসর, ছুটি এগুলোও হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। ঝড় হলেই মা যখন ব্যস্ত দরজা জানালাগুলো বন্ধ করার জন্য তখন ছুটে যেতাম আম পড়বে কখন সে আম কুড়াবার জন্য কোচর ভরে আম নিয়ে আসতাম। আর বাসায় আসলে মা হাতের কাছে যদি পাখা পেত পাখা দিয়ে একটা হেই একটা বাজ পড়লে একটা ইয়ে হলে কি হতো? একটা গাছের ডালা যদি ভেঙে পড়তো। কিন্তু কে শোনে কার কথা?
তো সেই প্রকৃতি আর ভাই যে বললেন আমাদের যে পশু পাখি তারাও যে কষ্ট করে। আমি অনেক কিছুই জানতাম না। তেলাপিয়া মাছটা আমাদের দেশে যখন ১ম আসে আরকি, আমি তখন চাকরি করতাম চিটাগং পাবলিক স্কুলে। স্কুলে বাচ্চাদেরকে পড়াতে গিয়ে আমি একটা আবিষ্কার করলাম। তেলাপিয়া মাছের মুখটা অনেক বড় হয়। কিন্তু ওটা প্রকৃতিগতভাবেই ওটা বড় হয়েছে এইজন্যে যে তেলাপিয়া বাচ্চা যখন হয় ডিম থেকে, তখন অন্য মাছ খেয়ে ফেলে দেখে তেলাপিয়া মাছ তার বাচ্চাদেরকে সব তার মুখের মধ্যে রেখে দেয়। এবং অনেক দিন বড় হওয়া না পর্যন্ত বা সেগুলো আবার বের হওয়া না পর্যন্ত খায় না। না খেয়ে বেঁচে থাকে। আমার কাছে এত মানে অবাক লাগলো ব্যাপারটা। ক্ষুদ্র প্রাণী, সে প্রাণীর মধ্যেও যে মাতৃত্ব, সে না খেয়ে থাকে। আমাদের মারা যেমন আমাদের যে বিখ্যাত কবিতাটি আছে, মা বলছেন, "তোর জন্য ডালের বড়ি শুকিয়ে রেখেছি। সজনে গাছটা ফুলে, ফুলে ভরে গেছে। খোকা তুই কবে আসবি?" সেরকম আমিও এক মা, আমার ২ টি মেয়ে বাইরে থাকে। আমি ওদের জন্যে সাজনা রেখে দেই ফ্রিজের মধ্যে, কাঁঠালের বিচিটা রেখে দেই, বড়ই রেখে দেই, ওরা আসবে আর দেব। তেমনি সব মাই এবং পাখি সারাদিন ঘুরে বেড়ায়। খাবার জোগাড় করে, সে খায় না। সে তারপরে যখন আসে তার বাচ্চার কাছে, মুখ থেকে সেই খাবারটা নিয়ে সেই পাখির বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেয়। কি যে আশ্চর্য একটা ব্যাপার! আমি তাকিয়ে থাকি অবাক হয়ে যে কি কষ্ট একটা পাখি মা তার ছানার জন্যে সারাদিন ঘুরে, ঘুরে খাবার জোগাড় করে। প্রকৃতি আমি খুব ভালোবাসি এবং প্রকৃতির প্রতি নিষ্ঠুরতা আমাকে সত্যি খুব কষ্ট দেয়। আমি সহ্য করতে পারি না এই কষ্টটা। আবার শুনবো আপনার কথা। ইনাম ভাই, প্রকৃতির প্রতি আমাদের অনেক ভাবের আমরা ঋণী। আমরা কি সেই ঋণ শোধ করছি কিংবা করার চেষ্টা করছি? এই ঋণ তো শোধ করার নয়। হ্যাঁ, দিলারা বোন যা বললেন, সন্তানের প্রতি মায়ের যে টান, ওটার কোনো তুলনা হবে না। প্রকৃতিতেও তাই কিন্তু। প্রকৃতির সন্তান আমরা। আমাদের দিক থেকে ওই ঋণ কোনোদিনই শোধ করার নয়। কিন্তু অন্তত মনে করা যে আমাদের ঋণ আছে, সেটার তো প্রয়োজন আছে। সেটা অনেক সময় হয় না। আমি বলি, আপনার কি মনে আছে? রবীন্দ্রনাথের একটা কবিতাও কিন্তু মাকে নিয়ে লেখা যে, "মাকে আমার পড়ে না মনে।" এটা একটা ট্র্যাজেডি কিন্তু, যে আমাদের আসলে কিন্তু সত্যিই মায়ের স্মৃতি নেই আমাদের কারো কাছে। কারণ মানুষের স্মৃতি শুরুই হয় ৪-৫ বছর বয়স থেকে। তার আগের কোনো স্মৃতি নেই। কিন্তু মায়ের মাতৃত্ব, স্নেহ, যত্ন সব প্রয়োজন ছিল তো তার আগেই বেশি। যখন সত্যিই আমরা বেশি পেয়েছি, তখনকার কথা আমাদের কারো মনে নেই। মনে থাকা সম্ভব নয়। ফলে আমরা সত্যিই কিন্তু আমরা মায়ের মাতৃত্ব এবং তার স্নেহের কথাটা জানি অন্যের দিকে তাকিয়ে দেখে। আমরা যখন বড় হয়েছি, তখন আরেকজন মাকে দেখি সে কি করছে তার সন্তানের জন্য। ওইটা দেখে আমরা বুঝতে পারি যে আমার মাও নিশ্চয়ই এটা করেছিল। কিন্তু সত্যিই উনি যখন করেছিলেন, সেটা কিন্তু আমাদের স্মৃতিতে নেই, কারো থাকে না। তার মানে একটা পরোক্ষ হলো। এর ফলে হয় কি, সত্যিই আমরা অনেক ক্ষেত্রেই নিজের মায়ের সেই অবদানটাও অত গভীরভাবে বুঝতে পারি না। আর ধরিত্রী মাতা, সে তো আরো পিছনে। সে তো ওই ৩০০ কোটি বছরের কথা আপনাকে মনে করতে হবে, তবে না বুঝবেন যে সত্যিই আমরা ধরিত্রীর সন্তান। যেমন আমাদের এই প্রকৃতিটাও ধরিত্রীর সন্তান। প্রতিটি গাছ কিন্তু ধরিত্রীর সন্তান। আবার গাছ আছে বলে আমরা বেঁচে আছি। কিন্তু এই ধরিত্রীটা যে সত্যিকারের মাতা, এই প্রকৃতি এবং এই গাছপালা, কীটপতঙ্গ, তারপরে পশু-পাখি, তারপরে মানুষ। এগুলো সব একে হয়েছে এবং যেহেতু একটার পর একটা হয়েছে, একটার উপরে একটা নির্ভরশীল। সবার শেষে আমরা হয়েছি মানুষ। ফলে আমরা সবার উপরে নির্ভরশীল। কিন্তু এই কথাটা সরাসরি কিন্তু আমাদের স্মৃতিতে নেই। এটা বুদ্ধি করে জানতে হবে, মনে করতে হবে, মনে করিয়ে দিতে হবে। তবে না লোকের কাছে এর আবেদনটা যেতে পারে যে হ্যাঁ, সত্যি আমাদের কিন্তু শুধু নিজেদেরকে দেখে রাখলে চলবে না। আমাদের জীবন যে প্রকৃতির উপর নির্ভর করে, যে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে, তাকেও ধরে রাখতে হবে। এবং ধরে রাখার শুধুমাত্র কথা নয়, সত্যিই কষ্ট করে ধরে রাখতে হবে। কারণ এতে ঝুঁকি আছে। ঝুঁকি অনেক বেশি হয়েছে আমাদের কারণে। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে, আমরা তো এই যে প্রাণীগুলো আমাদের কি অবদান রাখছে এরা আমাদের ধরিত্রীতে, এবং এই যে গাছ,
কি অবদান রাখছে এইটুকুই বা কতটুকু আমরা জানি? এটাও তো আমরা মনে হয় না গভীরভাবে চিন্তা করি অথবা এর পেছনে যাই, তাই না? জি আমি একটা কথা বলি যে আমার মনে হয় আমাদেরকে প্রতি মুহূর্তে সচেতন, যেমন হ্যামার দিয়ে দিয়ে জি। তেমনি, তা না হলে আমাদের যে অভ্যাস যেগুলো গড়ে উঠেছে, আমরা প্রকৃতিকে ভালোবাসা বা প্রকৃতির এই যে অবদান আমরা বুঝতে পারবো না। আমি জাপানে দেখেছি সব বয়স্ক বুড়ারা বসে কথা বলছে, যখন চলে যাচ্ছে উঠে হয়তো বোতলে একটু পানি আছে, রাস্তার পাশে যে গাছ আছে ওখানে ঢেলে দেয়। আমাদের দেশে দেখি যাচ্ছি একটা গাছের পাতা ছিঁড়ে ফেললাম, একটা ডাল টান দিলাম। ভেঙে ফেলা। এই যে সচেতনতাগুলো গড়ে তোলা ১ম থেকেই, ওদেরও প্রাণ আছে, ওদেরও কষ্ট হয়, এটা আমাদের উপকার করে। এই বোধগুলো কেন আমরা হারিয়ে ফেলছি? আমার এটা একটা জিনিস মনে হয় আমরা হয়তো এই চারপাশে এগুলো দেখতে, দেখতে বড় হই এবং আমাদের তো কেউ শেখায় না যে এ সেটাই। কি করছে আমার জন্য। আমার আমার মনে হয় জীবনের একদম নিজের ঘর থেকে শুরু করে বাবা-মা, স্কুলের যত জায়গায় আমরা যাবো এবং যেসব মিডিয়া আছে সব জায়গায় তা বারবার করে বলা, সচেতন করা। বাসা, স্কুল, কলেজ সবখান থেকেই কিন্তু এই সচেতনতার বার্তাটা আসা উচিত যে এই যে আমার চারপাশে যা আছে তারা কি অবদান রাখছে সেটা কিন্তু শেখানো দরকার। একটা ছোট্ট পাখি সে কি অবদান রাখছে সেটা কতটুকু আমরা সেভাবে রিয়ালাইজ করি। এই যে দেখবেন যে বিড়াল তার বাচ্চাটাকে, কুকুর তার বাচ্চাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, একখানে রাখে না। কারণ সে ভয় পায় যে আবার ছেলে কুকুর এসে ওদের কিছু আঘাত করে কিনা বা ইয়ে। তো এইগুলোর ভেতরেও কিন্তু আমাদের অনেক কিছু জানার আছে, শেখার আছে। এগুলো আমরা বুঝি না যে প্রাণী জগতেও যে মায়া, যে ভালোবাসা এবং সন্তানের নিরাপত্তার জন্যে তার যে চেষ্টাটা, এটাও কিন্তু দেখার মতো এবং জানার মতো। তো আমাদের সবাইকে কিন্তু প্রতিনিয়ত এগুলো জানতে হবে। না আচ্ছা আমাকে জানলে একটা কথা বলেন তো যে নাটক বা চলচ্চিত্রের মাধ্যমে কি প্রকৃতি সংরক্ষণ এর বার্তাটা আমরা দিতে পারি? সম্ভব কি এটা? অবশ্যই, অবশ্যই। আমরা নাটকের চরিত্রগুলোকে তো মনে হয় বাস্তব। তো সেই চরিত্রের মুখ দিয়ে যখন আমরা এড করি কিসের জন্য? আমি যখন একটা পণ্যের একটা বিজ্ঞাপন করছি সেটাকেই সে ধরে নিচ্ছে যে এটা ভালো, এটা ইয়ে। সুতরাং আমি মনে করি আমরা যারা শিল্পী আছি আমাদেরও অনেক দায়িত্ব আছে। আমাকে হয়তো অনেকে মনে করে এই এত কথা বলে। আমি রান্না করছি, আমি বসে আছি ওখানে, ওখানে আমাদের শুটিং হবে। উনারা তরকারি কুটে ধুতে থাকে। আমি বলি কি এভাবে ধুবেন না। আগে তরকারিটা ধুয়ে নেন আর কোটার পরে এই যে তাকে জানালাম কথাটা। জি। তো এভাবে আমরা যদি প্রতিটা ব্যাপারগুলোকে সচেতন করি সাধারণ মানুষের মধ্যে, নিশ্চয়ই তারা সচেতন হবে। অবশ্যই। আমার যত মাধ্যম আছে, সব মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমাদের বার্তাটা পৌঁছে দিতে ছড়িয়ে হবে। দিতে হবে। হ্যাঁ। এনাম ভাই, দেশের বিপন্ন প্রকৃতি ও জীববৈচিত্র্যকে রক্ষা করতে আমাদের কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? মাতৃদিবসে যেহেতু এই কথাটা ওঠানো হয়েছে, আমার মনে হয় আদি কথা যে ধরিত্রী আমাদের মা, আমাদের সবার মা। এই এটা মাতৃ সমনা আমাদের মাতা। এই কথাটা বারবার করে বলা দরকার যে এই বিশ্বটা, পৃথিবীটা এবং এই যে সবুজ প্রকৃতিটা যে এর মাধ্যমেই জীবের সৃষ্টি হয়েছে এবং আমরা একটা জীব, আমরা একমাত্র টিকে থাকতে পারি এই পরিবেশটা টিকে থাকলেই এবং এর যত ক্ষতি হবে তত আমরা ক্ষতিগ্রস্ত হব। এই কথা বারবার করে বলা আর কি অনেক লোকেরই ধারণা নেই যে আমরা সত্যি এই পৃথিবীর অনেক প্রাণীর একটি প্রাণী এবং অন্য প্রাণীর মতোই আমাদের জীবন সম্পূর্ণ নির্ভরশীল এই পৃথিবীর পরিবেশটা কেমন থাকে তার উপরে। যেহেতু অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে, আমরা মনে করি বুঝি এই নিয়ন্ত্রণটাই আমাদেরকে রক্ষা করবে। কিন্তু এতদিনে আমরা জেনেছি, বিশ্বের সব পণ্ডিতরাই এটা মেনেছেন যে তা নয়। এই ধরিত্রীর পরিবেশ যদি সঠিক না থাকে, আমাদের যান্ত্রিক যত দক্ষতাই থাকুক না কেন, আমরা টিকে থাকব না। তার মানে এখন যে আমাদের টিকে থাকারও একটা ঝুঁকি এসছে, তাই না? সেটা এই ধরিত্রীর পরিবেশের উপর নির্ভর করে। আমাদের জীবন নির্ভর করে শুধুমাত্র গাছের উপরেই নয়, কীটপতঙ্গের উপরে। কীটপতঙ্গ না থাকলে পরে আমরা বেঁচে থাকব না। এটা অনেকেই এখনো এই দেশে অন্তত স্পষ্ট বুঝতে পারেন না। এমন হয় এটা কথার কথা বুঝি, তা নয়। ধরুন কীটপতঙ্গ না হলে কোনো ফসল হবে না। মাটির নিচেও অসংখ্য কীটপতঙ্গ আছে যেগুলো নাইট্রোজেনকে বাতাস থেকে নিয়ে তারপরে গাছে দেয় বলে গাছে ফসল হয়।
এটা অনেকের কাছে আমাদের দেশে এখনো জানা নেই যে তাহলে এই যে নাইট্রোজেন ফিক্সিং কিট, সেই কিট যদি না থাকে আমাদের ফসলগুলো থাকবে না। এই রকম কথাগুলো আমাদের দেশে এখনো মানুষকে জানানোর প্রয়োজন আছে। তাহলে পরে তারা এই যে প্রকৃতিটা যে বহু ধাপে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে, সেটা তাদের কাছে স্পষ্ট হবে হয়তো, এবং প্রকৃতির প্রতি মমতা হবে। যেরকম মায়ের প্রতি আমাদের মমতা আছে, কারণ আমরা মনে করতে পারি যে হ্যাঁ, মা না থাকলে তো আসলেই আমি বেঁচেই থাকতাম না। এই আমার জন্মক্ষণে অথবা তারপরে কয়েক বছর আমি বেঁচেই থাকতাম না। এবং আমার মধ্যে সেই একই সম্পর্ক এখনো বর্তমান। পৃথিবীর কিছু যত্ন আমি না পেলে আমি বেঁচেই থাকবো না, আমি যত শক্তিশালী হই না কেন। এই কথাটা আমার মনে হয় লোকের মধ্যে এখনো ভালো করে বলা হয়নি এ দেশে, সেটা বলার প্রয়োজন। আসলেও মানে আমাদের এই সচেতনতার বার্তাটা যত বেশি, যতভাবে ছড়িয়ে দেওয়া যায় আমাদের আশেপাশে যা আছে, এবং আমাদের এই মাটি, বাতাস, গাছ, আমাদের এই প্রাণী সবকিছু মিলিয়ে আসলে বিশাল একটা অবদান আমাদের জীবনে রাখছে। আমরা আসলে কতটুকুই বা বুঝি কিংবা বোঝার চেষ্টা করি। আমি মনে করি যে আমরা এই ধরনের আলোচনা যত বেশি করব, তত তার থেকে আমাদের এই যারা শুনছেন এই কথা এবং অন্যরা, তাদের কিন্তু আল্টিমেটলি যেটা হবে, তাদের মধ্যে একটা কিছু জাগরণ তো আসবে অবশ্যই, এবং সেইটাই দরকার। এবং যত বেশি আমরা আলোচনা করব, তত আমার মনে হয় যে উপকার পাবো। তারপরে তো প্র্যাকটিসে আনতে হবে। আমি মা দিবসের সকল মায়ের কাছে একটা আবেদন করতে চাই আমার বয়সের দাবি নিয়ে। সেটা হলো যে আমাদের এই ধরিত্রীতে, আমাদের দেশে যত ফুল আছে, আপনারা মারা আপনাদের বাচ্চাদেরকে যখনই যেখানে যে ফুলটি দেখবেন, আমাদের দেশি ফুল যেটা কামিনী ফুল, মাধবীলতা চেনে না আমাদের বাচ্চারা। যেখানেই দেখবেন, আমার মনে হয় অনেক মাও জানেন না। আপনারা জানার চেষ্টা করবেন এবং আপনাদের বাচ্চাদেরকে সেগুলো শেখাবেন। আমার বাসার সামনে একটা মাধবীলতা আছে। আমি যখন বলি যে দেখবে একটা বড় মাধবীলতা, কোনটা মাধবীলতা? আমার খুব কষ্ট লাগে যে আমরা আসলে ব্যর্থ, বাচ্চাদেরকে শিখাইনি। তো আমার সবার প্রতি একটা আবেদন যে আপনারা আমাদের দেশের ফুল, গাছ-গাছালি সব গাছগুলো বাচ্চাদেরকে দেখাবেন। ছুটির দিনে নিয়ে যাবেন প্রকৃতির কাছে, প্রকৃতিকে ভালোবাসতে শেখাবেন এবং নিজেরাও এই প্রকৃতির মাঝে বড় হওয়ার চেষ্টা করবেন। এনাম ভাই কি কিছু বলবেন? হ্যাঁ, দিলারা বোনের কথায় দিয়েই শেষ হওয়া উচিত এই আবেদন যে আমাদের মায়েরাও যদি এগিয়ে আসে, প্রকৃতির কথা তাদের সন্তানদের বেশি বেশি বলে, যাতে প্রকৃতি বিচ্ছিন্ন না হয়। যে প্রকৃতির যতটা কাছে নেওয়া যায় শৈশবে, বাচ্চার অল্প বয়সে, যাতে সে ঘাস ফুল, পথের পাশে পড়ে থাকা তুচ্ছ গাছ, কীট পতঙ্গ, ছোট ছোট প্রাণী, এগুলো দেখে ভয় না পায়, দূরে সরে না যায়, বরং কাছে যায়, তাকে দেখতে শেখে, ভালোবাসতে শেখে। অনেক ধন্যবাদ। অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। শুধু দর্শক, সন্তানের জন্য মা অপরিসীম ত্যাগ স্বীকার করেন। আমাদের কাছেও মা যেমন আপন, ঠিক তেমনি প্রকৃতিও মায়ের মতন। এখানকার আলো, বাতাস, পানি, মাটি সবই মায়ের মতোই আমাদের পরম যত্নে লালন করছে। তাই আমাদের কর্তব্য মায়ের মতোই প্রকৃতিকে ভালো রাখা। প্রকৃতি ও জীবনে অটুট থাকুক মা ও সন্তানের অকৃত্রিম বন্ধন। এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা
আমার মনে ভাসে, কবে বুঝি আনত মা সেই ফুলের সাজি বয়ে। পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানালা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে।